রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গিয়েছেন? আরজি করের ওই পিজিটি ডক্টরের রেপ এবং তারপরে নৃশংস এবং ব্রুটালি মার্ডারের পর প্রথমে নিশ্চিতভাবে পুলিশের বক্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তারা বলেছিল কোনো আঘাতের চিহ্ন নেই, দেখে এমন কিছু বোঝা যাচ্ছে না, এবং কোনোভাবে সেটাকেও আত্মঘাতী হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফে। কিন্তু তারপরেই সেখানকার আরজি করের হবু ডাক্তাররা তারা বডিকে কাছ থেকে দেখার পর অন্তত ডাক্তার হিসাবে তাদের সন্দেহটা একেবারে দানা বাঁধতে শুরু করে যে এটা কোনোদিনই একটা আত্মহত্যা বা সুইসাইডের ঘটনা হতে পারে না। আর এরই মধ্যে রাজনৈতিক দলগুলি তাদের আওয়াজ বা সোচ্চারে মুখরিত হলেই রাতারাতি তাদেরকে নিরস্ত্র করতে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করেই একেবারে এবিপি আনন্দের সুমন দেখে একান্তে সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দিলেন যে তার সিবিআই তদন্তেও কোনো আপত্তি নেই এবং সর্বোচ্চ ফাঁসির সাজা পর্যন্ত তিনি চান, এমনটা হঠাৎ করেই জানিয়ে দিলেন। তাও আবার কোনো সাংবাদিক সম্মেলনে নয়, কোনো রকমের প্রেস ব্রিফিং করে নয়, একেবারেই তড়িঘড়ি তার হাতে সময় ছিল না বলেই তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাতের বন্ধু এবিপি আনন্দ, যেটা হয়তো ওপর থেকে বোঝা যায় না কিন্তু তলায় এই সূক্ষ্ম রিলেশনটা বারবারই থেকে থাকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো নিউজ চ্যানেল ছেড়ে শুধুমাত্র এবিপি আনন্দের সাংবাদিক সুমনকে জানিয়ে দিলেন যে তিনি সর্বোচ্চ ফাঁসির সাজা কামনা করেন, এমনকি কেউ যদি চান বা তার পরিবার যদি চান সিবিআই তদন্তেও আপত্তি নেই, এমনটাই জানালেন। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন তা নিয়ে একেবারেই সংশয় আরো একবার স্পষ্ট হয়ে গেল। তার তার কথার মধ্যে আরো একবার দ্বিচারিতা প্রকাশ্যে এলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই নিজেকে রাজনৈতিকভাবে স্মার্ট দাবি করার চেষ্টা করেন, তার বোকামোটা ঠিক পরক্ষণেই ধরা পড়ে যায়। সেটা আজকে আপনাদের সামনে একেবারেই তার বক্তব্য শুনিয়ে বিশ্লেষণ করব। তবে একটাই বলবো যে যেহেতু সমগ্র ফুটেজ আমাদের কাছে নেই বা দেখাতেও পারবো না, তাই আপনারা বক্তব্যটা কানে শোনার চেষ্টা করুন। ভিডিও বেশি কিছু আপনাদের সামনে আজকে অ্যারেঞ্জ করতে পারবো না, আমার বক্তব্যটা কানে শুনবেন আজকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন কি ঘটনা ঘটেছে আপনারা হয়তো সকলেই জেনে গিয়েছেন, তাও দু এক লাইনে আপনাদের বলার চেষ্টা করছি যে একজন ডাক্তার, একজন লেডি ডাক্তার, বাবা মায়ের অনেক স্বপ্ন নিয়ে এবং নিজের অনেক পরিশ্রমের মাধ্যমে এমবিবিএস পাশ করার পর পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং করছিলেন এবং টানা ৩৬ ঘন্টা তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। হতে পারে তিনি একটা সরকারি ইনস্টিটিউশনের অধীনে, কিন্তু টানা ৩৬ ঘন্টার চাপ তিনি সামলে যখন একটু চোখ জুড়িয়ে আসছিল, যখন সেমিনার রুমে কিছুক্ষণের জন্য একটু রেস্ট নেওয়ার জন্য গিয়েছিলেন, তারপরেই যে অতর্কিতে এইভাবে হামলা চালাবে, তাও হামলা শুধু নয়, প্রাণঘাতী হামলা, এমনকি ব্রুটালি রেপ করার পর যে তার এই ভয়ানক পরিণতি হবে এ বোধহয় স্বপ্নে কেউ ভাবতে পারেনি। আর আমাদের পশ্চিমবঙ্গটা আজকে এই জায়গায় এসে রূপান্তরিত হয়েছে। এটা কোনো ফাঁকা মাঠ না, এটা কোনো ধানের ক্ষেত না, এটা কোনো বাসের মধ্যে নয় যেমনটা নির্ভয়া কাণ্ডে ঘটেছিল। এটা একেবারেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের হাসপাতাল। যিনি একদিকে স্বাস্থ্যমন্ত্রী, যিনি একদিকে পুলিশ মন্ত্রী, তিনি এত সুন্দর আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছেন, এত সুন্দর আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থা উন্নতি করেছেন, তার পরিণামই আমাদের দেখতে হলো যে কোনো ধান ক্ষেত পাট ক্ষেত নয়, একেবারেই আরজি করের হাসপাতালের সেমিনার রুমে এক ছাত্রী যখন রেস্ট নিচ্ছিলেন ৩৬ ঘন্টা ডিউটির পর, তাকে ব্রুটালি আক্রমণ করে রেপ করা হলো এবং তার মৃত্যু সুনিশ্চিত করা হলো। অথচ কেউ জানতে পর্যন্ত পারলো না, কেউ টের পর্যন্ত পারলো না, যেন মনে হচ্ছে ফাঁকা ঘরে এই কাণ্ড ঘটেছে। এক অবাক কাণ্ড। এবং এরপরে খুব স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক উত্তেজনা ছড়াবে এটাই স্বাভাবিক, রাজনৈতিক দলগুলো যে এটা নিয়েই কথাবার্তা বলবে সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের তথা তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এখানে গেছে গায়ে লেগে। কেন রাজনৈতিক দলগুলি এই বিষয় নিয়ে নাক গলাবে, কেন এটা নিয়ে রাজনীতি হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম আপত্তি। এবং কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্যটা যদি ওপর শোনেন মনে হবে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটাই না একেবারেই ক্ষিপ্ত, কতই না কড়া শাস্তি চান তিনি। কিন্তু আদতে তার বক্তব্যের মধ্যে তার নিজের সরকারের
পিঠ বাঁচানোর যে একটা কৌশল রয়েছে তার বক্তব্যের দুটি অংশ শুনিয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য কাদের দায়ী করলেন? তিনি দায়ী করলেন কেন্দ্রীয় সরকারকে, তিনি দায়ী করলেন জুডিশিয়ারিকে, তিনি দায়ী করলেন রাজনৈতিক সমস্ত দলগুলিকে, বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলগুলিকে দায়ী করলেন। শুধুমাত্র এই দায়ী করলেন না নিজেদের প্রশাসনকে কিংবা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রশাসন ছাড়া মোটামুটি তিনি সকলকেই এই ঘটনার জন্য দায়ী করলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটা পরামর্শ দিলেন। তিনি বলছেন যে বিজেপির উচিত সংসদে দাঁড়িয়ে একটা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স নিয়ে আসা, যে অধ্যাদেশে এটা বলতে হবে যদি কোনো এই ধরনের ভয়ঙ্কর অপরাধ কেউ করে থাকে এবং তার যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকে তাহলে 7 দিনের মধ্যে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, দরকারে ফাঁসি বা গুলি করে মেরে দেওয়া হোক, 7 দিনের মধ্যে। তাকে এতদিন ধরে খাইয়ে পরিয়ে রাখার কোনো দরকার নেই। এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপি এই প্রস্তাব আনুক আর তৃণমূলের দায়িত্ব হবে তারা এই প্রস্তাবকে সমর্থন করবে, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। তার বক্তব্য আপনাদের শোনাবো। বক্তব্যটা শুনলে নিশ্চিতভাবে এক দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে বাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সঠিক কথাই বললেন। শুনুন প্রথমে তার বক্তব্যটা, তারপরে আসছি আলোচনায়। তো আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন, এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা। আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, বসে পড়েছে। আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক, আমাদের কি করা উচিত? আইনসভায় সংশোধন করে হয় অর্ডিন্যান্স আনুন, অধ্যাদেশ আনুন, এবং 6 মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন, যাতে 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে এদের ব্যবস্থা হয়, 1 মাসের মধ্যে ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে, অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? চাইলে তো আনা যায়। যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি? তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে 7 দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয়। তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএম এর উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। শুনলেন বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শুনে মনে হচ্ছে একেবারেই নির্ভেজাল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শাসন এমন একটা রাজ্য আমাদের উপহার দিয়েছে যেখানে সরকারি হাসপাতালে দুষ্কৃতীরা অবাধে ঢুকতে পারে, সেখানে পুলিশ প্রশাসন কোথাও গিয়ে নিরাপত্তার জন্য কোথাও তাকে আটকায় না। অর্থাৎ কোনো একজন জঙ্গি নাশকতার জন্যও যদি কোনোদিন ঢুকে যায় তাহলেও কিন্তু কোথাও নিরাপত্তা ব্যবস্থা যে নেই সেই দিকটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা ঘামাচ্ছেন না। তিনি দোষ দিচ্ছেন বিজেপিকে, কেন্দ্রের বিজেপিকে দোষ দিচ্ছেন নাকি তার রাজ্যে একটা এই ধরনের ছাত্রীকে রেপ করে মার্ডার করা হয়েছে তার জন্য কেন্দ্রের বিজেপি দায়ী, তার জন্য নাকি জুডিশিয়ারি দায়ী, তার জন্য নাকি সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রত্যেকটা রাজনৈতিক দল দায়ী। শুধুমাত্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র সঠিক কাজ করে গিয়েছেন, যেমনটা তারা ক্ষমতায় আসার পর থেকে করে যাচ্ছেন, তাদের কোনো দায়বদ্ধতা নেই। এবং তিনি বললেন যে বিজেপির উচিত একটা অধ্যাদেশ নিয়ে আসা। কেন বিজেপি কেন প্রস্তাব আনবে? আপনারাও তো সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাবটা আনতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি নিজে তো একজন সাংসদ, বিজেপিকে কেন আনতে হবে? আপনি এই প্রস্তাবটা সংসদে গিয়ে তুলবেন, আপনার হাতেও তো সেই পাওয়ার রয়েছে, আপনিও একজন সাংসদ, আপনিও তো এই প্রস্তাবটা দিতে পারেন। আপনি এই প্রস্তাবটা আনুন না, আগে দেখি না, তারপরে বাকি আলোচনা এগোবে। যাই হোক, এবার আপনাদের আরো একটা বক্তব্য শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে আরো একটা বড় ডেসক্রিপেন্সিটা কিভাবে আপনারা ধরতে পারবেন শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বক্তব্য, তিনি বলছেন বিজেপি দাবি করছে সিবিআই নিয়ে আসো। আরে সিবিআই তদন্ত করলে কি ওই মেয়েটারা প্রাণ ফিরে পাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন
যে প্রয়োজনে সিবিআই তদন্ত হলে আমাদের আপত্তি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরে সিবিআই তদন্ত হলে কি মেয়েটা প্রাণ ফিরে পাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন, এবং এই বক্তব্যটা কেন দ্বিচারিতা রয়েছে, কোথায় দ্বিচারিতা রয়েছে সেটা বুঝিয়ে বলবো। আগে বক্তব্যটা শুনুন। বা বড় দাদা থাকে, সে বোন হারালো, এর বিচার কি করবে? এর বিচার করবে রাজনৈতিক দলেরও যেমন দায়িত্ব রয়েছে, সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে, জুডিশিয়ারিরও দায়িত্ব রয়েছে, লেজিসলেটরেরও দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব রয়েছে। সমষ্টিগতভাবে সবাইকে করতে হবে। সবকিছু নিয়ে রাজনীতি কেন? বিজেপির ফ্ল্যাগ ধরে বসে পড়লো সঙ্গে সঙ্গে, কি না সিবিআই দাবি চাই, সিবিআই ইনকোয়ারি করতে হবে। সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল? আপনি আশ্বস্ত করে বলতে পারবেন যে এর পুনরাবৃত্তি হবে না, যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে, সিপিএম এর ফ্ল্যাগ নিয়ে করছে? শুনলেন বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিবিআই তদন্ত করলে কি মেয়েটার প্রাণ ফিরে পাবে? নিশ্চিতভাবে 100 বার আমরাও সহমত যে সিবিআই তদন্ত করলে মেয়েটা প্রাণ ফিরে পাবে না। তাহলে আপনি যে গতকাল প্রেস কনফারেন্স করার সময় বলছিলেন যে এই ঘটনা থেকে একমাত্র মুক্তি দিতে পারে ওই 7 দিনের মধ্যে তদন্ত শেষ করে শাস্তি দিতে হবে, তাহলে সেটার কি দরকার? অপরাধ যদি হয়েই যায় তাহলে 7 দিনের মধ্যে তদন্ত করার দরকারই বা কি? তার কারণ প্রাণ তো আর ফিরে আসবে না। 7 দিন কেন, 2 দিনের মধ্যে তদন্ত করলেও তো আর প্রাণ ফিরে আসবে না। আপনি যদি সিবিআই তদন্তে আপত্তি তোলেন, যদি বলেন যে সিবিআই তদন্ত করলে কি প্রাণ ফিরে আসবে, তাহলে এতক্ষণ তো আপনি নিজেই বলছিলেন যে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, 7 দিনের মধ্যে পানিশমেন্ট দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। এই বক্তব্যগুলো তো আপনারই ছিল। সেগুলো করে কি হবে? 7 দিনের মধ্যে সেই সমস্ত তদন্ত তড়িঘড়ি শেষ করে লাভটা কি হবে? তার কারণ তো প্রাণ ফিরে পাওয়া যাবে না। তাহলে বলুন আপনার কোন কথাটা দ্বিচারিতা, কোন কথাটা ধরবে মানুষ, কোন কথাটাকে বর্জন করবে? আসলে যেটা বলা উচিত ছিল, যেটা বাকি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। যেভাবে এই হাসপাতালগুলোকে রাজনীতির আখড়া বানিয়ে দিয়েছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মতো। আমি একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে জানি কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতির আখড়া বানিয়ে দিয়েছেন। ইঞ্জিনিয়ারিং কলেজ হোক কিংবা মেডিকেল কলেজ হোক, প্রত্যেকটি নামজাদা কলেজগুলোর হাল তৃণমূল জামানায় কি অবস্থা আপনারা করে দিয়েছেন, শুধুমাত্র এই ভোটের রাজনীতি ছাড়া, যেখানে আর কিচ্ছু বোঝেন না। আর যখন কোনো একটা ঘটনা ঘটবে তখন জুডিশিয়ারির দায় হয়ে যাবে, তখন দায় হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের বা অন্যান্য রাজনৈতিক দলগুলির। অর্থাৎ আপনাদের কোনো দায়বদ্ধতা নেই। আপনারা প্রশাসনে রয়েছেন, প্রশাসনের ভালো মন্দ ন্যায় অন্যায়ের দেখার দায়িত্ব আপনাদের, অথচ আপনারাই হাত তুলে নিয়ে অন্যর সকলের দিকে আঙুল তুলে বলছেন ওরা দায়ী। এবং আরো একটা কথা আপনাদের সামনে বলতে চাই, যে প্রশ্নটা কিন্তু কেউ তুলছেন না, যেটা সকলেই এড়িয়ে যাচ্ছেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোনো সাংবাদিক প্রশ্ন করলেন না, কিংবা সুমন দেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা করলেন না। সেটা হচ্ছে যে আততায়ী ধরা পড়েছে তিনি হচ্ছেন একজন সিভিক ভলেন্টিয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্য বলতে শুনলাম সে পুলিশ নাকি সে ডাক্তার নাকি সে অন্য কিছু, সেটা আমার দেখার দরকার নেই। সে ধর্ষক, ধর্ষকই তার পরিচয়। আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের লোক যাকে আপনারা অ্যাপয়েন্ট করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, সে যদি ধর্ষণ করে অপরাধের মাত্রা আরো নিশ্চিতভাবে কয়েক গুণে বেড়ে যায়। একজন সাধারণ মানুষ যদি অপরাধ করে আর একজন পুলিশের অপরাধ করার মধ্যে পার্থক্যটা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি যদি এটাকে লঘু করে মানুষের সামনে দেখাতে চান, আপনার প্রশাসনকে বাঁচাতে চান, আপনি নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের বোকা হওয়ার কোনো কারণ নেই। তার কারণ একটা পুলিশ অপরাধ করলে একটা সাধারণ মানুষের অপরাধের থেকে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে পুলিশকে ওথ নিতে হয়, পুলিশকে ল পড়তে হয়। সাধারণ মানুষ ল নাও পড়তে পারে, সাধারণ মানুষ ওথ নেয় না, কিন্তু পুলিশকে নিতে হয়। তাই দুটো অপরাধ নিশ্চিতভাবে আইনের চোখে সমান হলেও সমাজের চোখে কিন্তু পুলিশই রক্ষকে যদি ভক্ষকের ভূমিকা পালন করে সেই অপরাধের তুলনা হয় না। এবং আপনাদের বলতে চাইবো, ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে যে দুষ্কৃতকারী, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। সেই সিভিক ভলেন্টিয়ার হিসাবে তাকে চাকরি দেওয়া হয়েছিল, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল কি করে? এই প্রশ্নটা কেউ তুলছেন যে কিভাবে তিনি চাকরি পেয়েছিলেন, তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়েছিল কি? তার কারণ তার মা বাবাই বলছেন তার 3-4টে নাকি বিয়ে, তিনি ছোট থেকেই নাকি এই ধরনের কাণ্ড কারখানা করে।
আপনাদের একটা আনন্দবাজার পত্রিকারই আমি একটা ফুটেজ দেখাতে চাইছি। লেখা রয়েছে, কোনো অনুতাপই নেই আরজি কর কাণ্ডে ধৃতের, অপরাধের কথা স্বীকার, বলছেন ফাঁসি দিলে দিন। এই রকম যার মানসিকতা, যার আশপাশের পরিচিতরা বলছেন যে ও ছোট থেকেই এরকম, ও চাইলে নিজের বোনের সঙ্গেও এই কাণ্ড ঘটাতে পারে, যখন আশপাশের পড়শিরা জানতো তখন এই রকম একটা ব্যাকগ্রাউন্ডওয়ালা লোক সে পুলিশের চাকরি পায় কি করে? কোন নিয়মের মধ্যে দিয়ে এই সমস্ত সিভিকদের চাকরি দেওয়া হয়? নাকি বেছে বেছে পাড়ার গুন্ডাদের সিভিকে চাকরি দেওয়া হয় যাতে করে নির্বাচনী বৈতরণীতে এই গুন্ডাদের সাহায্যই পাওয়া যায়? এই প্রশ্নও কিন্তু বারবার উঠেছে। এই সিভিক ভলেন্টিয়াররা কিন্তু বারবার সমাজের জন্য থ্রেটনিং হয়ে দাঁড়িয়েছে, অথচ আমাদের এই প্রশাসন একেবারে নির্বিকার। আরো একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা এখানে শেষ করতে চাইবো আপনাদের। আনন্দবাজারের প্রতিবেদনে লেখা রয়েছে, আরজিকর কাণ্ডে ধৃত 2019 সালে চাকরি পান সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ওয়েলফেয়ারে। কয়েক লাইন পড়ে শোনাই আপনাদের। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার চাকরি পেয়েছিলেন 2019 সালে। সিভিক ভলেন্টিয়ার হয়েও তিনি যে বেশ প্রভাবশালী ছিলেন তার কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে প্রথমে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলে যোগ দিয়েছিলেন, তবে সেখানে স্বল্প কয়েকদিন কাজ করার পরই তাকে পাঠানো হয় পুলিশের ওয়েলফেয়ারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মূলত কর্মীদের সুবিধা অসুবিধার বিষয়টি দেখার জন্যই এই পুলিশ ওয়েলফেয়ার। এর জন্য সিভিক ভলেন্টিয়ার হয়েও অভিযুক্ত কিভাবে পুলিশ ওয়েলফেয়ারে কাজ করতেন তা নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন। তাছাড়াও ধৃত যুবকের মা জানিয়েছেন কখনো দক্ষিণ কলকাতার নিজের বাড়িতে, কখনো 4th ব্যাটালিয়ন ব্যারাকে থাকতেন অভিযুক্ত। অর্থাৎ পুলিশের সঙ্গে একটা দারুণ সম্পর্ক ছিল, পুলিশ সবটাই জানতো। যেখানে পাড়ার লোক আইডেন্টিফাই করেছিল যে একটা ভয়ঙ্কর লোক হিসাবে, সেখানে পুলিশ নির্বাক ছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার দেখার দরকার নেই সে পুলিশ না ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, সে একজন ধর্ষক, ধর্ষকই তার পরিচয়। এইভাবে কি জিনিসটাকে লঘু করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পুলিশের এত প্রভাব যদি না থাকতো তাহলে তিনি কি এই পর্যায়ে আসতে পারতেন? এই প্রশ্নগুলো থাকলো এবং নিশ্চিতভাবে রাজনৈতিক ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। সেগুলো যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সিবিআই তদন্তের দাবিতে তার কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই পুরো ঘটনাটা একজনের পক্ষে করাটা পুরোটা সম্ভব নয়। এর সঙ্গে হয়তো আরো অনেকে জড়িয়ে থাকতে পারে। জানি না পুলিশ আরো কাউকে আড়াল করছে কিনা, এর সঙ্গে কোনো প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের যোগাযোগ রয়েছে কিনা, এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখার দরকার রয়েছে। কিন্তু কে খতিয়ে দেখবে? আমাদের রাজ্য পুলিশ? অন্য কোনো প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা, আরো দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি এর সঙ্গে ছিল কিনা, আমাদের রাজ্য পুলিশ কতটা নিরপেক্ষভাবে তদন্ত করবে তার বিভিন্ন প্রমাণ আমরা এর আগেও পেয়েছি, তাই যথেষ্টই সংশয় রয়েছে। জানি না আগামী দিনে কোন দিকে যাবে, তবে পশ্চিমবঙ্গের বুকে যে আরো একটা নির্ভয়া কাণ্ড ঘটে গেল, লজ্জায় মুখ ঢাকার আমাদের জায়গা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।